ওয়েলকাম ক্লাস। এই মুহূর্তে আপনারা ফ্রি ক্লাস করছেন এবং আজকে আমাদের অন্য কোনো ব্যাচের ক্লাস নাই। আজকে স্যাটারডে, আর স্যাটারডে আমাদের আমার আই থিংক অফ ডে। তো আপনারা এই মুহূর্তে যারা আছেন, টোটাল 9 জন আছে এখানে। 9 জনের মধ্যে আপনারা যারা আমাদের কোর্সের মডিউলটা দেখেন নাই, তারা একটু মডিউলটা দেখে নেবেন। তো আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার, গ্রাফিক ডিজাইনার আইটি ভ্যালির পক্ষ থেকে। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ইউটিউবে যে জাস্ট এমডি জাকারে লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট এমডি জাকারে লিখলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিভিন্ন ক্লাসের ভিডিও দেখতে পারেন এবং সেখান থেকে যে কোর্সের মডিউলটা আছে সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই দেখে নেবেন। গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স মডিউলটা দেখে নেবেন। এটার মধ্যে ডিটেইল দেওয়া আছে, কোর্সের মধ্যে কি কি আছে, কতদিনের কোর্স, সবকিছুই দেওয়া আছে। এখন পর্যন্ত 12 জন জয়েন করেছেন, সবাইকে বলছি এই লিঙ্কটা দেখে নেবেন। লিঙ্ক থেকে ভিডিওটা টোটালি দেখে নেবেন, তাহলে ডিটেইল বুঝতে পারবেন। ওকে, সেলিনা আপু দেখেছেন, ফাইন। আচ্ছা, আজকে গত দিন যারা ক্লাস করেছেন ফটোশপ বা ইলাস্ট্রেটর, আপনারা যারা ক্লাস করেছেন, আজকে আমরা কোন সফটওয়্যারে ক্লাস করব আপনারা বলেন, তার প্রেক্ষিতে আমরা আজকে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করব। আজকে কোন সফটওয়্যার করা যায়, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? সবাই চ্যাট বক্সে চলে আসেন, কোন সফটওয়্যারের কাজ দেখতে চান, এবং কারো যদি কোনো বেসিক লেভেলের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করে ফেলতে পারেন। কারো যদি কোনো বেসিক লেভেলের কোনো প্রশ্ন থাকে, ফটোশপ না ভাই, ওকে ফাইন, তার মানে আমরা আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করব। আশরাফুল ইসলাম, ভেরি গুড। আচ্ছা, ক্লাস এখন পর্যন্ত 13 জন জয়েন করেছেন। আচ্ছা, আমরা সবাই কি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য জানি? ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, বা আমরা কোনটা শিখবো, গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি আছে, বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে কি কি লাগে, কোন সেক্টরে করা ভালো? এক কথায় আপনারা ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি, কোনটার মধ্যে কি পার্থক্য কি, বা কাকে কোনটাকে কি বলে, কে বলবেন আমাকে? ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুটোর মধ্যে পার্থক্য কি, বা কোনটাতে কোনটা করলে কি হয়, কোনটাকে কি বলে? কালকে রেকর্ডিং রাতে দেখে নেবেন, ওকে ফাইন, দেখে নিয়েন। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর একটু সংজ্ঞা দিবেন, কে দিবেন? কেউ কে আছেন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্য বা সংজ্ঞা দিবেন? জানা নাই, ওকে। মুক্ত পেশা জানেন আসলে, ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখে আসি। ফ্রিল্যান্সিং, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে ল্যান্স। ফ্রিল্যান্স, এই ফ্রিল্যান্স কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। যে পেশাটা স্বাধীন, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, সেটা হচ্ছে স্বাধীন পেশা বা ফ্রিল্যান্স, বা সেখান থেকে আসছে ফ্রিল্যান্সিং। তো এই যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আসলে কি আর আউটসোর্সিং কি? আমরা অনেকে মনে করি যে দুটো সেম, বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটাই যেহেতু ডলার আর্ন করা যায় দুটাই সেম, আমরা এটাই মনে করি। বাট আসলে দুটা সেম না, দুটা আলাদা এবং অনেক বেশি পার্থক্য আছে। ফ্রিল্যান্সিং এটা হচ্ছে মুক্ত পেশা, আউটসোর্সিং এটা তাহলে কি? দুটার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমি ক্লিয়ার করছি। ধরেন এখানে আমাদের ক্লাসে এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 15 জন। 15 জন থেকে একজনের নাম আবু তাহের, আরেকজনের নাম আতিক হাসান। তো আবু তাহের এক জায়গাতে থাকে, এক জেলাতে। আমাদের আবু তাহের ভাই এক জায়গায় থাকে, আতিক হাসান ভাই আরেক জায়গায় থাকে। দুইজন দুই প্রান্তে থাকে। সেটা দেশের মধ্যেও হতে পারে, সেটা দেশের বাইরেও হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো এইখানে মানুষ কজন? দুইজন, আবু তাহের আর আতিক। তাহলে আবু তাহের ভাই ধরেন একটা কোম্পানির ওনার, বা তার একটা কাজ লাগবে, গ্রাফিক ডিজাইনের একটা কাজ লাগবে। তো আবু তাহের ভাই কাজটা খুঁজছে, কাজ যেহেতু লাগবে তার, সে একজন মানুষ খুঁজতেছে। তো সে যে মানুষ খুঁজতেছে, এটা কই খুঁজবে? সে সে হয়তো ফেসবুকে খুঁজতে পারে, সে রাস্তায় পোস্টারেও খুঁজতে পারে, সে ডিজিটাল মার্কেটিং করেও খুঁজতে পারে। সে কোনো না কোনো মাধ্যমে একটা জন ডিজিটাল সাইটে বা অ্যানালগ সাইটে, যে কোনো মাধ্যম হোক, সে একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছে। তো সে কি করলো, সে আপওয়ার্ক বা ফাইবার নামক কোন একটা ওয়েবসাইটে গেল। আপওয়ার্ক বা ফাইবার নামক কোন একটা ওয়েবসাইটে গেল, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সেখানে যে সে লিখলো, সে একটা অ্যাকাউন্ট খুললো, যেহেতু তার একজন গ্রাফিক ডিজাইনার লাগবে। যেহেতু একটা গ্রাফিক ডিজাইনার লাগবে বা একটা সার্ভিস কিনবে, সেই ক্ষেত্রে সে একজন বায়ার।
বায়ার, বায়ার মানে কি? বাই মানে কি? বাই, বাই অর্থ কি জানি আমরা? বাই, বিইউআই, বাই অর্থ কি কেউ কি জানেন? বাই, বিইউআই, বাই অর্থ কি? একটু চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে জাস্ট রেসপন্স করবেন। এখানে বাই অর্থ কেনা একজন বলেছেন, বাকিরা জানেননি কেন? সবাইকে বলছে জুমা চ্যাট বক্সে চলে আসেন। আচ্ছা, বাই অর্থ কেনা, তাহলে আমাদের কিনবে কে? আবু তাহের ভাই যেহেতু কিনতে চাইছে, তাহলে সে একজন একটা সার্ভিস কিনবে। তো তাহলে তাকে বায়ার অ্যাকাউন্ট করতে হবে। সে ধরেন ফাইবার মার্কেট প্লেসে গেল, যাওয়ার পর সে একটা বায়ার অ্যাকাউন্ট করলো। বায়ার অ্যাকাউন্ট করার পর সে যে সার্ভিসটা চাই, ওই সার্ভিসের উপর একটা সে পোস্ট করলো যে আমার একজন গ্রাফিক ডিজাইনার দরকার, আমার এই রিকোয়ারমেন্ট, এই কাজ, এই কটা ছবি আমার এডিট করতে হবে। তো এই সময়ে আরেক প্রান্ত থেকে আমাদের আতিক ভাই এই জিনিসটা দেখলো, দেখার পর সে তার সাথে কন্ট্যাক্ট করলো, সে তার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে এই কাজটা করে দিল। তাহলে এখানে যে দুইটা মানুষ, একজন হচ্ছে আবু তাহের আর একজন হচ্ছে আতিক। আবু তাহের হচ্ছে এখানে বায়ার, বায়ার মানে হচ্ছে যে কিনছে। বায়ার বলতে আমরা এটা বোঝাচ্ছি যে যে কিনছে, যে বাই করছে তাকে বলা হচ্ছে বায়ার। আর একজন যে সে তো সেল করছে, আমাদের আতিক ভাই যে সে সেল করছে, যেহেতু সে সেল করছে সে সেলার। তার মানে একজন গ্রাফিক তার সার্ভিস সেল করতেছে, সে সেলার। আর যে তার যার লাগছে, যে কিনছে, সে হচ্ছে বায়ার। এই হচ্ছে দুইটা পার্থক্য, যে একজন সেলার একজন বায়ার। যে কিনতেছে সে হচ্ছে বায়ার, যে সেল করছে সে হচ্ছে সেলার। এখন আমাদের মতে এই জিনিসটা তো আমরা বুঝলাম সবাই, তাহলে আমাদের মতে এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং হইতেছে কার কাছে কি মনে হয়? এই যে জাস্ট একটা মাধ্যম বললাম যে একজন বাই করছে একজন সেল করছে, এই জিনিসটাকে আপনি কি বলবেন? ফ্রিল্যান্সিং বলবেন নাকি আউটসোর্সিং বলবেন? আচ্ছা, কেন হইতেছে এখানে? এটা কি ফ্রিল্যান্সিং নাকি আউটসোর্সিং, কি বলতে চান বলেন তো একটু? এখানে জাস্ট একটা বেঁচে গেল, আমাদের আমাদের থিম ক্লিয়ার কিনা যে এখানে দুজন মানুষ আছে, একজন একটা সেল করছে আর একজন ক্রেতা এটা কিনছে, এটা আসলে কি ফ্রিল্যান্সিং না আউটসোর্সিং, কেউ কি জানি আমরা? আবু তাহের ভাই বলেন তো কি হতে পারে? আচ্ছা, এখন মূল যে থিমটা সেটা আমরা বুঝি আগে, যে এখানে দুইটা মাধ্যম, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেল করা আর একটা হচ্ছে বাই করা, মানে একজন বিক্রি করছে আর একজন কিনছে। তো মূল থিম হচ্ছে এইটা। এখন যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোনো নির্দিষ্ট টাইম নাই, টাইম বলতে যে আমাকে আধা ঘন্টার মধ্যে দিতে হবে, আমাকে এখনই দিতে হবে, এরকম না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে সাধারণত এরকম করা হয়, আপনাকে 24 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়, 24 ঘন্টা মিনিমাম সময় দেওয়া হয়। হ্যাঁ, এর থেকেও কম কিছু কাস্টম অর্ডারে নেওয়া হয় সময়। তো মূলত নিম্নে থাকে 24 ঘন্টা বা একদিন। তো একদিন থেকে শুরু করে আপনাকে সময় দেওয়া হলো সাপোজ 5 দিন। এই 5 দিনের মধ্যে আপনি কখন কাজটা করতেছেন, কোথায় বসে কাজ করতেছেন, কার দ্বারা করাইতেছেন, আপনি আদৌ নিজে করতেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। ধরেন আমাদের আবু তাহের ভাই একটা কাজ দিয়েছে, কাজটা নিয়েছে আমাদের আতিক ভাই। এখন আতিক ভাই সে নিজে করছে, সে নিজে করেছে কিনা সেটা আমরা জানি না, সে কখন করেছে সেটা আমরা জানি না, সে কি ল্যাপটপে করছে না কম্পিউটার করছে সেটাও আমরা জানি না, সে তার বাসা থেকে করেছে নাকি সে তার অফিসে যে করেছে সেটাও আমরা জানি না, সে কত ঘন্টায় কাজটা করেছে সেটাও আমরা জানি না। এই কারণে এটাকে বলা হচ্ছে মুক্ত পেশা। বাট জিনিসটা কিন্তু এরকম টোটালি মুক্ত না, যে এখানেও কিন্তু বাউন্ডিং আছে, যে আপনাকে 24 ঘন্টার মধ্যে কাজটা দিতে হচ্ছে বা 5 দিনের মধ্যে কাজটা দিতে হচ্ছে, এখানে বাউন্ডিং আছে। তার মানে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তখন যখন একজন ক্লায়েন্ট এবং একজন একজন ক্লায়েন্ট এবং একজন সেলার। এখানে ক্লায়েন্টটা কি? আসলে ক্লায়েন্ট হচ্ছে যে বায়ার, সেই ক্লায়েন্ট, যে বায়ার তাকে আমরা ক্লায়েন্ট বলছি। তো এখানে একজন একজন সেলার এবং একজন বায়ার, জাস্ট এই দুইজন মানুষ যখন একটা কেনাবেচা করতেছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। যখন একজন সেলার এবং একজন বায়ার, জাস্ট এই দুইজন আছে, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নাই, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু যদি ব্যাপারটা এরকম হতো যে ধরেন আবু তাহের ভাই কাজ দিয়েছে আমাকে, কাজটা নিয়েছি আমি, আবু তাহের ভাই কাজ দিয়েছে আমাকে, আমি কাজটা রিসিভ করেছি, কাজটা রিসিভ করার পর আমি নিজে কাজটা না করে আমি অন্য কারোর দ্বারা কাজটা করাই ফেললাম। ধরেন এখানে তামান্না আপু আছেন, এখানে তামান্না মৌ। তো ধরেন আমি তামান্না আপুর কাছ থেকে কাজটা করিয়ে নিলাম, আমাকে কাজ দিয়েছে আবু তাহের, আবু তাহের কিন্তু জানে না যে কে কাজটা করছে, কাজটা রিসিভ করেছি আমি, কাজটা রিসিভ করার পর আমি তামান্নাপুর দ্বারা কাজটা করিয়ে আবু তাহেরকে ডেলিভারি দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই যে আমি যে মাঝখানে মধ্যস্থতা করলাম, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। সবাই একটু চ্যাট বক্সে আসি, সবাইকে বলছি একটু চ্যাট বক্সে চলে আসি, এবং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি কিনা, সবাই একটু চ্যাট বক্স চলে আসি। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্যটা কি? অর্থাৎ
এখানে আউটসোর্সিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আউটসোর্সিং বলতে দালালি করা বোঝানো হচ্ছে। দালাল বোঝেন? দালাল বাংলা ভাষায়, বাংলা ভাষায় আমরা দালালটাকে ভালোভাবে বুঝি আর কি। কিন্তু শব্দটাকে খারাপ ভাবে নেই। তো দালাল হচ্ছে কি করে? দালাল হচ্ছে, ধরেন আমি একজন দালাল, তাহলে আমি কি করলাম, আমি কিন্তু ভাই দালালটাকে কিন্তু নেগেটিভ ভাবে নিবেন না, এটা জাস্ট এক্সাম্পল। আচ্ছা ধরেন আমি কন্ট্যাক্ট করলাম আমি 100 টাকা, আমি আবু তাহের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম 100 টাকা। 100 টাকা কন্ট্যাক্ট করার পর আমি কি করলাম, আমি 100 টাকা থেকে আমি এখানে 50 টাকা ধরেন আমি নিজের পকেটে রাখছি। ঠিক আছে, 50 টাকা আমি নিজের পকেটে রাখলাম। এরপরে বাকি 50 টাকা দিয়ে আমি তামান্নাপুর কাছ থেকে কাজটা করিয়ে, তামান্নাপুকে আমি বাকি 50 টাকা দিয়েছি, 50 টাকা আমি নিজের পকেটে রেখেছি। আমি কিন্তু এখানে কোনো কাজ করি নাই, আমি শুধু কাজটা রিসিভ করেছি। কাজটা রিসিভ করে আমি তামান্নাপুর দ্বারা কাজটা করিয়ে নিয়ে আমি আবু তাহের ভাইকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে নিজে কাজটা রিসিভ করে বা একটা টিমের দ্বারা অন্য কারোর দ্বারা করিয়ে নিয়ে মাঝখানে নিজের পকেটে একটা বড় একটা অ্যামাউন্ট রেখে দেওয়া, যে কোনো একটা অ্যামাউন্ট রেখে দাও, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আর যদি আমি সরাসরি ওনার সাথে কাজ করি তখন সেটা হয়ে যাবে ফ্রিল্যান্সিং। যখন আমি সরাসরি তার সাথে কাজ করব তখন এটা হয়ে যাবে ফ্রিল্যান্সিং। এই হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য। আমরা একটু ক্যামেরাগুলো অফ রাখি, নিজেদের ক্যামেরাগুলো অফ রাখি। রিয়েলমি সি3 আমি ক্যামেরা অফ করে দিয়েছি। এখন পর্যন্ত 15 জন পার্টিসিপেট আছে। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্য কি বুঝতে পারছি সবাই? আচ্ছা লেটে আসছেন, কয়েকজন লেটে আসছেন বুঝতে পারেন নাই, তারা কারা? একটু কথা বলেন। যারা লেটে এসেছেন এবং বুঝতে পারেন নাই তারা কারা, একটু কথা বলেন তো। আমি লেটে মাত্র জয়েন এসেছেন এবং করছি। বুঝতে পারেন নাই। আচ্ছা তাই আপনি মাত্র জয়েন করেছেন, তাহলে আমাদেরকে একজন, যে কোনো একজন আমাদেরকে একটু যদি বুঝাই দিতেন। মানে আমি যে আসলে বুঝাতে পারছি সেটা আপনি একটু একটু যে কোনো একজন একটু ডিসক্রাইব করে বলেন যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্যটা কি বা কেন করা হয়, তাহলে আমি এর মাঝখানে অন্য কোনো কাজ করে ফেলি। কে কে বলবেন? কে বলতে চান দেখি, মাউথপিস অন করেন। কে বলতে চান ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর পার্থক্য কি? আমি যেভাবে বলেছি এভাবে জাস্ট একটু এক্সাম্পলটা, উদাহরণটা স্বরূপ দিয়ে দিবেন। কেউ বলতে চান? কেউ কি বলতে চান? আবু তাহের ভাই বলবেন? আবু তাহের ভাই তো বায়ের বায়ের ছিল, আবু তাহের ভাই বলবেন? কেউ কি বলতে চান? মাউথ স্পিকার নাই, আচ্ছা। আচ্ছা এখন মূল বিষয়টা হচ্ছে, এখানে যখন মেন টু মেন, আশরাফুল ইসলাম বলতে চান? আশরাফুল ইসলাম, জি ভাইয়া। আচ্ছা আশরাফুল ইসলাম বলেন। আশরাফুল ইসলাম জাস্ট ডিসক্রাইব করুন। যখন সেলার এবং বায়ারের মধ্যে মানে কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া যদি কেনা বেচা হয় তাহলে সেটাকে ফ্রিল্যান্সিং বলে, এবং তৃতীয় মানে আমি একজনকে মানে আমি কাজটা রিসিভ করে তৃতীয় মাধ্যম দ্বারা যদি করিয়ে নেওয়া হয় তাহলে সেটাকে আউটসোর্সিং বলা হয় আর কি। মানে আমি শর্টকাটে বললাম, এতটা সংজ্ঞা দিতে পারলাম না আর কি। একটু একটু আরেকটু সুন্দর করে বলেন, আপনি পারবেন। আপনি হচ্ছে বাংলায় বলেন আর কি, মানে সেলার বায়ার না, বিক্রেতা বিক্রেতা বলেন। জি। যখন একজন ক্রেতা একজন বিক্রেতার না একজন সরি ভাই, আচ্ছা মানে আমি সংজ্ঞাটা আমি 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 ক্লিয়ারলি গুছিয়ে দিতে পারতেছি না, কিন্তু আমি আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারছে কিন্তু উনি ক্লিয়ারলি বুঝাইতে পারতেছেন আর কি, বলতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে ধরেন আহ ধরেন কোরবানির গরু কেনেন আপনারা? কোরবানির গরু কেনা হয় না? ফ্যামিলিতে কোরবানির সময় তো গরু কেনা হয় নাকি? তো এখন কোরবানির যখন গরু কেনা হয়, তা আমরা কি করি? আমরা কোরবানির গরু কেনার জন্য হাটে যাই। কেউ কেউ কোরবানির গরু কেনার জন্য হাটে যে কিনে আনে। আবার কেউ কেউ আছে যে গরু পালে তার বাড়ি থেকে কিনে আনে। ঠিক আছে, তো আপনি যদি একজন গরু গরু পালে, যে পালে তার কাছ থেকে যদি সরাসরি কিনে আনেন, যখন আপনি একজন বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনে আনতেছেন, ওইটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যদি আপনি হাটে যে কিনে আনেন, হাটে যে যদি কিনে আনেন তখন বলা হচ্ছে আউটসোর্সিং। ব্যাপারটা বুঝতে পারছি? যখন মাঝখানে মধ্যস্থতা করা হচ্ছে, তৃতীয় একটা পক্ষ আসতেছে। ধরেন আমি একটা কাজ নিয়েছি, তো কাজটা নিলাম আমি, নেওয়ার পরে আমি নিজে কাজ না করে আমি আপনার দ্বারা করাই নিলাম। ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, কাজটা আমি নিজে না করে আমি আপনার দ্বারা করাই নিলাম, আপনাকে আমি বিনিময়ে কোনো একটা পেমেন্ট করলাম। তো এটা হচ্ছে আউটসোর্সিং। আর সরাসরি যদি আমি নিজেই করতাম তখন এটাকে বলা হতো ফ্রিল্যান্সিং। এই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মূল পার্থক্য। এবং ক্লাসটা ভিডিও রেকর্ড আছে, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। ওকে, এখন পর্যন্ত 18 জন জয়েন করেছেন।
ক্লিয়ার? আমরা আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যারে কাজ দেখব এবং আজকে আমরা খুব ভালো একটা কাজ দেখব যেটাকে বলা হয় ওয়েব ব্যানার। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসি। জুমের চ্যাট বক্সে চলে আসি এবং যারা লেটে জয়েন করেছেন তারা একটু আমাকে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আছেন। যারা লেটে জয়েন করেছেন একটু জানাবেন আজকে আপনারা কে কত নম্বর ক্লাস করছেন এবং কে কোন জেলা থেকে আছেন। সবাই জুমের চ্যাট বক্সে চলে আসি। পাবনা থেকে আছেন, ওকে ফাইন। যারা যারা লেটে এসেছেন একটু জানান আজকে কত নম্বর ক্লাস করছেন এবং কোন জেলা থেকে আছেন। আর আজকে আমাদের অন্য কোনো ব্যাচের ক্লাস নাই, জাস্ট আপনাদের সাথেই ক্লাস হবে আজকে। ঠিক আছে? ময়মনসিংহ থেকে আছেন, ফরিদপুর থেকে আছেন, ওকে ফাইন। চট্টগ্রাম থেকে আছেন, আর কে কোন জেলা থেকে আছেন জাস্ট জুমের চ্যাট বক্সে এসে জানান যে কে কোন জেলা থেকে আছেন। সেকেন্ড ক্লাস ঢাকা থেকে আছেন, ওকে ফাইন। 3 নম্বর ক্লাস নেত্রকোনা থেকে, ফাইন। যে যারা লেট এসেছেন জানাবেন। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট 19 জন, ওকে ফাইন। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইটের নাম হচ্ছে বিক্রয়.com। বিক্রয়.com মোটামুটি আমরা সবাই চিনি। বিক্রয়.com যে ওয়েবসাইটটা, এটা আমরা সবাই চিনি যে বিক্রয়.com একটা ওয়েবসাইট এবং এখানে কেনা বেচা। এখন এই আচ্ছা, এখানে বিক্রয়.com-এ এসেছি আমি একটা মোবাইল কিনতে। তো মোবাইল কিনতে আসলাম, এসে আমি মোবাইলের মধ্যে সার্চ করছি। তো মোবাইলের মধ্যে আমি সার্চ করতে গেলাম, এখানে আমি একটা মোবাইল কিনবো, তো মোবাইলের মডেল টোডেল দেখছি, পছন্দ করছি। তো হঠাৎ করে উপরের দিকে দেখলাম একটা অ্যাড, একটা সাইকেলের অ্যাড, মোবাইলের কাভারের অ্যাড, ঘড়ির অ্যাড। ঠিক আছে, উপরে একটা অ্যাড দেখতে পাচ্ছি এবং এই অ্যাডের নিচে লেখা আছে alibaba.com। alibaba.com। আমি কিন্তু গিয়েছি বিক্রয়.com একটা প্রোডাক্ট কিনতে, বাট বিক্রয়.com-এ যাওয়ার পর আমি দেখলাম আলিবাবার একটা অ্যাড এখানে আসছে। ঠিক আছে, এবং এই উপরে দেখেন একটা ক্রস সাইন আছে, ক্রস সাইন দেওয়ার পরে দেখলাম যে এটা অ্যাডটা কিসের, এই অ্যাডটা গুগলের। অ্যাডটা গুগল থেকে এসেছে, এই অ্যাডটা গুগল থেকে এসেছে, গুগল এই অ্যাডটা দিয়েছে। এখন এই যে একটা অ্যাড, এই অ্যাডটা ওয়েব ব্যানার বলা হয়, একটা ওয়েবসাইটে ব্যানার আকারে এসেছে। এবার দেখেন আমাদের ওষুধ কোম্পানি ম্যাক্স প্রো, এটা হচ্ছে ওষুধ কোম্পানির একটা ওষুধ যেটা হচ্ছে ম্যাক্স প্রো। তো ম্যাক্স প্রো ওষুধের একটা অ্যাড দিয়েছে এবং মোটামুটি ম্যাক্স প্রো ওষুধের নাম সবাই আপনারা জানেন। তো এই ওষুধটি আসল না নকল হাবিজাবি ব্লা ব্লা। তো এই যে একটা অ্যাড, এটা একটা বলা হয় ওয়েব ব্যানার। এটাকে আমি কেটে দিলাম, এটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে দেখতে পারবো যে এটা গুগল থেকে এসেছে, অ্যাডস বাই গুগল। তাহলে গুগল এখানে অ্যাড দিয়েছে, তাহলে এই যে একটা অ্যাড দিচ্ছে, গুগল কি টাকা নিচ্ছে না বা একটা ওয়েবসাইট কি এর দ্বারা টাকা পাচ্ছে না? ওরা কি শুধু শুধু দিচ্ছে? বিক্রয়.com তাদের ওয়েবসাইটে এরকম যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রাখবে, এর জন্য কি বিক্রয়.com এ কোনো টাকা দিতে হবে না আমাদের? বুঝতে পারছি? তো এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস। যেমন ধরেন এই যে বিক্রয়.com এর মধ্যে আপনারা রেগাল, এই যে রেগাল যে কোম্পানি, তারা তাদের এই যে সোফা ফার্নিচার এইগুলো তারা সেল করছে এখানে। ঠিক আছে, তো এরা এরা কিন্তু বিক্রয়.com এ কোনো একটা টাকা দিচ্ছে। এরা বিক্রয়.com এ কোনো একটা টাকা দিয়ে তাদের প্রোডাক্ট বা তাদের একটা অ্যাড তারা এখানে শো করছে, এগুলাকে বলা হয় ওয়েব ব্যানার। এবং আজকে আমরা এই ওয়েব ব্যানারটা মেক করব, ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে ওয়েব ব্যানার মেক করব। ওয়েব ব্যানার কি, আমরা কি ক্লিয়ার? ওয়েব ব্যানার কি, ওয়েব ব্যানারটা আসলে কি, আমরা কি ক্লিয়ার কি? ওয়েব ব্যানার কি, ওয়েব ব্যানারটা কি, কেউ একটু আমাকে মুখে বলবেন যে ওয়েব ব্যানারটা আসলে কি? যদি কেউ মুখে বলতেন, আমি কিন্তু বলি না ওয়েব ব্যানার কি, আমি দেখিয়েছি। ওয়েব ব্যানারটা কি যদি কেউ আমাদের বুঝে বলতেন, কে বলবে ওয়েব ব্যানারটা কি? ভাইয়া, ওয়েব বানানটা হচ্ছে যে কোনো বিষয়, মানে যে কোনো একটা জিনিসের আর কি বিষয়বস্তু সম্পর্কিত একটা ইসের মতো, অ্যাডের মতো আর কি। আচ্ছা, ওয়েব ব্যানার, ওয়েব ব্যানারটা আসলে কি? ঠিক আছে, অ্যাড দেওয়ার জন্য যে পোস্টার সেটা। আচ্ছা, রাস্তাঘাটে কিন্তু ব্যানার দেখা যায়, খেয়াল করছেন? আমরা রাস্তাঘাটে যখন একটা মিছিল করি তখন একটা ব্যানার ব্যানার দেখা যায়, একটা নতুন দোকান, একটা নতুন একটা অফার, বাটার দোকানে 20% ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। এই যে যে বিভিন্ন অ্যাড দেওয়া হয়, ব্যানার করে প্রিন্ট করে ব্যানার করে দেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে নর্মালি ব্যানার। বাট যখনই এই ব্যানারগুলো একটা ওয়েবসাইটে দেওয়া হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। ওয়েবসাইটে যখন কোনো একটা অ্যাড দেওয়া হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। ঠিক আছে, এই যে দেখেন এই মুহূর্তে আমরা গ্রামীণ ফোনের একটা অ্যাড দেখতে পাচ্ছি, যেটা তারা অ্যাপলের একটা ফোনকে অ্যাড দিয়েছে তারা। বুঝতে পারছি, এই মুহূর্তে আমরা দেখছি গ্রামীণ ফোনের একটা অ্যাড। তার মানে এরকম হাজার হাজার ওয়েবসাইটে হাজার হাজার অ্যাড আছে। এমনকি ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, সেই ভিডিওর নিচেও কিন্তু ব্যানার আসে অ্যাড দেওয়ার জন্য, যে পোস্টে সেটা অবশ্যই সেটা ওয়েবসাইটে, অবশ্যই সেটা ওয়েবসাইটে। দ্যাটস এটাকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। ওয়েব ব্যানার, ওয়াপ না, ওয়েব ব্যানার। আচ্ছা ক্লাস, আমরা এখানে যারা এসেছি, এখানে এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন 19 জন। সবাইকে বলছি আমরা এই মুহূর্তে গ্রাফিক ডিজাইনের একটা কোর্স মডিউল দেখছি বা গ্রাফিক ডিজাইনের একটা ফ্রি ক্লাস করছি। যারা একদমই নতুন আছেন এবং আমাদের কোর্স মডিউল দেখেন নাই বা ডিটেইল জানেন না,
তারা আমাদের এই কোর্স মডিউলটা দেখে নেবেন, এবং আমি এই কোর্স মডিউলের লিংকটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট এই কোর্সের মডিউলটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে এটা দেখে নেবেন, কপি করে রাখেন, লিংকটা কপি করে রাখেন এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, আমরা এখন ওয়েব ব্যানার ডিজাইন করব। এখন ওয়েব ব্যানার তো আমরা করব, কোন ওয়েব ব্যানারটা করব? এখানে একটা অ্যাপলের একটা ওয়েব ব্যানার দেখতে পাচ্ছি যেটা গ্রামীণ ফোনের, এটা করব কিনা? আমরা এরকম একটা ব্যানার করতে পারি। এখানে অ্যাপলের একটা ব্যানার দেখতে পাচ্ছি যেটা গ্রামীণ ফোনের। এরপরে দেখি আরো ব্যানার, আমরা দেখি বিপিএলের মধ্যে আর কোনো ব্যানার আছে কিনা। ম্যাক্স প্রোর একটা ব্যানার দেখতে পাচ্ছি। উপরে এই মুহূর্তে একটা গ্যালাক্সি A7, এটা স্যামসাং পিকাবো, এই মুহূর্তে একটা অ্যাড দেখতে পাচ্ছি উপরে, যেটা কিন্তু মোশন, যেটা গতিশীল। দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু অ্যানিমেটেড ফাইল, এটা নরমাল না, এটা অ্যানিমেটেড ফাইল। ঠিক আছে, এটা আমরা করব না, আমরা স্টিল পিকচার যেগুলো সেগুলো করব। যাই হোক, আমরা একটা ওয়েব ব্যানার এখন শুরু করব। ওয়েব ব্যানার কি, ওয়েব ব্যানার দেখতে কেমন, আমরা আরো দেখার জন্য একটু গুগলে যাই। গুগলে যে ওয়েব ব্যানার লিখে একটু সার্চ করি, আমরা জাস্ট ওয়েব ব্যানার লিখে সার্চ করি, ওয়েব ব্যানার ডিজাইন। আচ্ছা, এখানে ওয়েব ব্যানারে যাওয়ার পর আমরা ইমেজে গেলাম। ইমেজে যে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, তো এইগুলো হচ্ছে একটা ওয়েব ব্যানার। ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলা হয় ওয়েব ব্যানার। এখন এখান থেকে যে কোনো একটা ব্যানার আমাদের পছন্দ করে আমরা একটা ব্যানার বানাইতে হবে। কোন ব্যানারটা বানাবো একটু বলে দেন তো, কোনটা? কেউ কি বলবেন কোন ব্যানারটা দেখতে চান? 3 নাম্বারটা, 4 নাম্বারটা? কেউ বলেছেন 3 নাম্বারটা, কেউ বলেছেন 4 নাম্বারটা। আচ্ছা, আমাকে চিন্তা করতে হবে যে আপনাদেরকে যেটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের জন্য সোজা হবে সেটা দেখাইতে হবে, আমাকে এটাও চিন্তা করতে হচ্ছে। সেকেন্ড লাইনের 2 নাম্বারটা, সেকেন্ড লাইনের 2 নাম্বারটায় গ্রেডিয়েন্ট কালার আছে, যেটা আজকে দিলে বুঝতে পারবেন না। দ্বিতীয় লাইনের প্রথমটা হতে পারে, বাট একটু জটিল কাজ আছে, যেটা ফার্স্ট ক্লাস দেখালে বুঝতে পারবেন না। আচ্ছা দেখি 4 নাম্বারটা কোনটা। এই 4 নাম্বারটা, এটা 4 নাম্বারটা মোটামুটি দেখাইলে আই থিংক বুঝতে পারবেন। হ্যাঁ, এটা যদি আমি সহজ মেথডে করি সবাই বুঝতে পারবেন। 4 নাম্বারটা যদি আমি সহজ ভাবে করি সবাই বুঝতে পারবেন। 4 নাম্বারটা করব। আর আর কি বলেছে তাহলে আমাদের জন্য, আপনি যেটা ইজি মনে করেন। 4 নাম্বারটা মোটামুটি সহজ, মানে করতে পারবেন। আচ্ছা, 3 নাম্বারটা বলেছেন কারা কারা? 3 নাম্বারটা আরো সহজ, 3 নাম্বারটা আমরা করবো আজকে। ঠিক আছে, আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা করতে পারি, বা এখানে 2 নাম্বারটা। 2 নাম্বার কি কেউ বলেছেন? 2 নাম্বারটা, 2 নাম্বার কেউ বলেন নাই। 2 নাম্বার কেউ বলেন নাই, 2 নাম্বার কেউ বলেছেন? আচ্ছা 4, ওকে 4 যান, আপনারা 4 খেলা হবে। ঠিক আছে, খেলা হবে কিন্তু। আচ্ছা, একটা শিখলে আমরা সবগুলো শিখতে পারবো। আচ্ছা ক্লাস, সবাই একটু মনোযোগী হই। তো আসলে আমরা এখানে দুইটা সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা এখানে কাজ করবো দুইটা সফটওয়্যারে, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুই ধরনের সফটওয়্যার। একটা হচ্ছে ফটোশপ, যেখানে ইমেজ এডিটিং করা হয়, অর্থাৎ ফটো এবং শপ দুটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়? ফটোশপ ছবির দোকান, ঠিক আছে, ছবির দোকান। তো ফটোশপে কাজ করা হবে অনলি ইমেজ নিয়ে, তো এখানে অনলি কাজ করা হবে ইমেজ নিয়ে। ঠিক আছে, তো ফটোশপে আমরা কোন একটা ইমেজ নিয়ে কাজ করব, যখন আমাদের একটা ইমেজ নিয়ে কাজ করতে হবে তখন কাজ করতে হবে ফটোশপে, আর যখন আমরা একটা ডিজাইন রিলেটেড কোনো কাজ করব তখন আমরা কাজ করব ইলাস্ট্রেটরে। ডিজাইন রিলেটেড যে কাজগুলো হয় সেগুলো করা হবে ইলাস্ট্রেটরে, আর ফটোশপের মধ্যে জাস্ট ইমেজ নিয়ে কাজ করবে। যখন একটা ইমেজ এডিটিং এক কথা ইলাস্ট্রেটর সফটওয়্যারে হয় না, এটা করতে ফটোশপ সফটওয়্যারই লাগবে। ডিজাইনিং যে কাজগুলো আছে, যেগুলো হাজার হাজার গুণ বড় হবে, হাজার হাজার গুণ ছোট হবে, লাইক একটা লোগো ডিজাইন, একটা ব্যানার ডিজাইন, একটা এনভেলপ ডিজাইন, একটা ভিজিটিং কার্ড ডিজাইন, এই সব কাজগুলো ইলাস্ট্রেটরে করা হয়। এছাড়া আরো ব্রিফিং আছে যেগুলো আমরা ফার্স্টের দিকে দিয়ে থাকি বিভিন্ন ব্যাচের মধ্যে, ফার্স্ট ক্লাসের দিকে, সেই সব সম্পর্কে আজকে না জানলেও চলবে। এখন কথা হচ্ছে, একটা ওয়েব ব্যানার করব, ওয়েব ব্যানার কি একটা নির্দিষ্ট সাইজ আছে না? একটা ওয়েব ব্যানার যে করা হবে একটা সাইজ তো আছে নাকি? প্রত্যেকটা জিনিস যে করা হবে একটা সাইজ আছে না? সাইজটা লম্বা লম্বি হতে পারে, আড়াআড়ি হতে পারে, তো এটা সাইজটা কি? এটা সাইজটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা একটু গুগল থেকে দেখে আসি যে ওয়েব ব্যানারের সাইজ কত। আমরা জাস্ট ওয়েব ব্যানার সাইজ লিখবো।
ওয়েব ব্যানার ডিজাইন সাইজ, আমরা জাস্ট ওয়েব ব্যানার ডিজাইন সাইজ লিখে আমরা সার্চ করলাম, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজ পেয়েছি। তার মধ্যে একটা সাইজ পেয়েছি 300x600, ঠিক আছে, একটা পেয়েছি 160x600, একটা পেয়েছি 728x90, একটা পেয়েছি 300x250, এরকম বিভিন্ন সাইজ আছে। এবার ইমেজের মধ্যে যাই, দেখি ওয়েব ব্যানারের সাইজগুলো আসলে কিরকম হয়। একটা ওয়েব ব্যানারের সাইজ হয় এরকম, ওয়েব ব্যানারের সাইজ হয় এতগুলো। অর্থাৎ এতগুলো হওয়ার কারণ কি? কেউ কি বলতে পারেন যে একটা ওয়েব ব্যানারের এতগুলো সাইজ কেন হয়? একটা ওয়েব ব্যানার আমরা দেখতে পাচ্ছি, ওয়েব ব্যানার একটা অ্যাড, তো এখানে একই জিনিস এতগুলো হওয়ার কারণ কি? কেউ কি বলতে পারেন? তো বলবেন। আচ্ছা আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা ওই যে বিক্রয়.কমে দেখলাম, আমরা যে বিক্রয়.কমে দেখলাম যে একটা অ্যাড আছে সাইডে, একটা অ্যাড আছে এই সাইডে, ঠিক আছে, এখানে আবার আরেকটা অ্যাড আছে একদম উপরে, এই যে একটা অ্যাড। তাহলে এই এক একটা পজিশন, এক একটা ওয়েবসাইটের এক একটা জায়গায় অ্যাড দিতে হলে আমাকে এক একটা সাইজ নিতে হয়। এক একটা ওয়েবসাইটের এক একটা জায়গায় অ্যাড দিতে হলে আমাদেরকে এক একটা সাইজ নিতে হয়। এই জন্য ওয়েবসাইটের এইগুলা করার জন্য একটা প্যাকেজ করে দেওয়া হয়, যে আমার একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে 5টা কাজ বা এই প্যাকেজের মধ্যে 6টা সাইজ দেওয়া হবে, এরকম করে প্যাকেজ করে দেওয়া হয়। তো এই প্যাকেজগুলো সম্পর্কে আমরা গুগলে আইডিয়া পাবো। গুগলে আমরা যদি মানে ডিজাইন সাইজ দেখে সার্চ করি, তখন এই যে ইমেজের মধ্যে এখানে একটা প্যাকেজ করা হয়েছে, এখানে টোটাল 7টা সাইজ আছে, এই 7টা সাইজ মিলে একটা প্যাকেজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আর একটা প্যাকেজ আছে, এটা আরো বড় একটা প্যাকেজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা সাইজ আছে এখানে। তার মানে ক্লায়েন্টের যদি আমার এই 18টা সাইজ দিতে হয়, তখন আমি ক্লায়েন্টের কাছ থেকে দাম নিব বেশি। আবার যদি আমার 7টা নিতে হয়, তখন আমি ক্লায়েন্টের কাছ থেকে দাম নিব না, একটু কম নিব। এরকম করে সাইজ ম্যানেজমেন্ট করে দাম আমাদের ডিসাইড করে নিতে হয়। এবার আমরা চলে যাই যে সাইজগুলো একটু কি ছিল সেগুলাই। আমরা সাইজ দেখতে পাচ্ছি অনেকগুলো, তো যে কোনো একটা সাইজ নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা আজকে কাজ করি সাপোজ 300x600 সাইজ নিয়ে কাজ করি, এটাকে বলা হয় হাফ পেজ, এটাকে বলা হয় হাফ পেজ। তাহলে 300x600 এই সাইজটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকতে হবে, আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকতে হবে, এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা ওপেন করেছি সেটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার। এবং এটা যে ইলাস্ট্রেটর সফটওয়্যার, সেটা আপনি বুঝবেন কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন যে এটা ইলাস্ট্রেটর সফটওয়্যার? একদম উপরের দিকে বাম কোণায় দেখেন এআই লেখা আছে, এআই ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখান থেকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা দেখে বুঝতে পারি, কারণ এটা বলার উদ্দেশ্য এটাই। অনেক সময় দেখা যায় আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করে রাখবেন, আপনি বুঝে উঠতে পারতেছেন না যে আমি কোন সফটওয়্যারের মধ্যে আছি, বা আপনি বুঝে উঠতে পারতেছেন না যে আমার টুলগুলো কেন আসে না। আপনি যদি সফটওয়্যার ওপেন করে রাখেন ইলাস্ট্রেটর, আপনি যদি কাজ শুরু করেন ফটোশপ ভেবে, তখন তো আর ওইভাবে কাজ হবে না। তো যে কারণে এটা ফার্স্টে বলে রাখা। একদম উপরের দিকে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ কিছু লেখা আছে, তো এগুলাকে বলে মেনু বার, এগুলাকে বলে মেনু বার। প্রতিটা সফটওয়্যার একটা বেসিক রুলস হচ্ছে, একটা নতুন ডকুমেন্টস নিতে হলে আমাদেরকে ফাইলের একদম উপরে যে মেনু বার আছে, সেই মেনু বার থেকে ফাইল থেকে নিয়ে যেতে হয়, ফাইল থেকে নিয়ে যেয়ে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা একদম উপরে পাচ্ছি মেনু বার, সেই মেনু বারের ফার্স্টেই পাচ্ছি ফাইল, ফাইল থেকে নিউ যাচ্ছি, যেহেতু নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, আমরা জাস্ট ফাইল থেকে নিয়ে যাচ্ছি এবং একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে যে ডকুমেন্টটা ক্রিয়েট করব, সেই ডকুমেন্টের সাইজটা কি আমরা দেখেছি? আমরা কি জানি সেই সাইজটা কত? একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হবেন, আমরা কি জানি সাইজটা কত? চ্যাট বক্সে জানান তো সাইজটা কত। আমরা কি জানি সাইজটা কত? 300x600। এখন 300x600 আপনারা বলতেছেন এটা কি ইঞ্চি নাকি সেন্টিমিটার নাকি পিক্সেল নাকি কেজি? আমরা কিভাবে বুঝবো যে এটা 300 কেজি/600 কেজি নাকি পিক্সেল নাকি ইঞ্চি? আচ্ছা, এটা হচ্ছে একটা পরিমাপের একক, যে এটা হাইট কতটুকু, উইডথ কতটুকু। তো এটাকে বলা হয় একক বা ইউনিট। তো একক বা ইউনিট আসলে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পিক্সেল, এরকম বিভিন্ন কিছু হয়। ওয়েবসাইটের জন্য, যেহেতু আমরা কাজ করতেছি একটা ওয়েবসাইটের জন্য, একটা ওয়েব ব্যানার মেক করব, ওয়েবসাইটের জন্য এটা হবে পিক্সেল, ওয়েবসাইটের জন্য এই জিনিসটা হবে পিক্সেল, ঠিক আছে। এটা কেন হবে ডিটেল আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ এটা ব্যাচের শুরুতে আমাদের এটা বলা হবে। আপনারা যদি একটা ব্যাচ জয়েন করেন, ব্যাচের শুরুতে এই জিনিসগুলো জানতে পারবেন।
তো আমরা জাস্ট এখান থেকে পিক্সেলে কনভার্ট করছি। এখানে আমরা ইঞ্চি আছে, ইঞ্চির জায়গায় আমরা পিক্সেল দিচ্ছি এবং এখানে লিখে দিব 300/600। 300/600 আমরা এখানে লিখে দিব 600, এখানে দিলাম 300। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট একটা ফাইল চলে আসলো, একটা ফাইল আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের একটা ফাইল যেখানে আমরা কাজ করব। এই পর্যন্ত আমরা বুঝি না এরকম কে আছি বলেন? এই পর্যন্ত আমরা বুঝি না এরকম কেউ আছেন? এই পর্যন্ত বুঝি নাই কে? আচ্ছা, এখানে মূলত যে কাজটা করা হচ্ছে, আমরা যে কোনো একটা কাজ করার জন্য আমাদের একটা সাইজ দরকার হয়। সেই সাইজটা আমরা নিব হচ্ছে ফাইল থেকে নিয়ে যে, তো ফাইল থেকে আমরা যখন নিয়ে যাব, তখন আমাদের এরকম একটা পেজ আসে, ইন্টারফেস আসে। তো সেখান থেকে আমাদের এই সাইজটা নিয়ে নিতে হয়। আর এই সাইজটা পিক্সেল নাকি ইঞ্চি সেটা আমাদের আগে থেকে ডিসাইড করে দিতে হয় বা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে হয়। তো আমরা এই পিক্সেল বা ইঞ্চি বা সেন্টিমিটার সেটা আগে থেকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমরা দেখেছি যে এটা সাইজ হচ্ছে, গুগল থেকে দেখে আসছি যেটা সাইজ হচ্ছে, গুগল থেকে দেখলাম 300x250, এরপর বিভিন্ন সাইজ আছে, তার মধ্যে আমরা যে সাইজটা বেছে নিয়েছি সেটা হচ্ছে 300x600। 300x600 যে সাইজটা, এই সাইজটা আমাদের দরকার বা এই সাইজ নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইজ আছে, যে সাইজটা আমার দরকার সেই সাইজটা আমরা নিব। বুঝতে পারছি? সেই সাইজটা আমরা নিব। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ আছে, তো সেই সাইজটা আমরা নিয়েছি। নেয়ার পরে আমরা কাজ শুরু করব। এই পর্যন্ত এতটুকু দেখানো হয়েছে। আর যাদের নেট চলে গেছিল, যারা প্রবলেম ফেস করেছেন, তারা যেটা করতে পারেন, ক্লাস ভিডিওটা দেখে নেবেন। ক্লাস ভিডিওটা ফুললি রেকর্ড হচ্ছে। ফাইলে না গিয়ে ক্রিয়েট নিউ, হ্যাঁ যাই, ফাইলে না গিয়েও যাই, কন্ট্রোল এন দিলেই হয়। ঠিক আছে, শর্টকাট ইউজ করতে হয়। আচ্ছা, এবার আপনারা তো একটা বলছেন যে আমাকে গুগল থেকে একটা কপি করতে হবে বা একটা ডিজাইন করতে হবে, যেটা হলো এইটা। তো এই ডিজাইনটা আমরা এখান থেকে কপি করি, গুগল থেকে একটা ইমেজে যে আমরা কপি করছি, কপি ইমেজে যে আমরা এখানে সে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। সাধারণত আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করলাম, আমরা এটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। ঠিক আছে, আমরা একটা ইমেজকে কপি করে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানাবেন, এবং যে বুঝেন নাই কথা বলেন। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। কারো কোনো প্রশ্ন বা কথা বলার থাকলে বলে ফেলতে পারেন। আমরা এখন কাজ শুরু করছি। কেউ কিছু বলতে চান বা কারো কোনো কথা বলতে থাকলে চ্যাট বক্সে বা মাউথপিস ওপেন করে কথা বলতে পারেন। ওকে, আচ্ছা ক্লাস, আমরা এবার চলে যাচ্ছি ইলাস্ট্রেটরের যে টুলবার বা টুলস আছে সেখানে চলে যাচ্ছি। আমরা একটা সফটওয়্যারের বাম সাইডে সাধারণত টুলবার বা টুলস পেয়ে থাকি। এই যে এটাকে বলা হয় টুলবার বা টুলস। এই মুহূর্তে আমার স্ক্রিনে যা দেখছেন সেটাকে বলা হচ্ছে টুলবার, এই টোটালটাকে বলা হচ্ছে টুলবার, এবং এখানে টুলস নিয়ে কাজ করব। আমি আগেই বলতেছি, আপনারা এই মুহূর্তে যারা এখানে আছেন 19 জন 20 জন আছেন, আপনারা কিন্তু ক্লাস না বোঝারই কথা, কারণ আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যার আপনার কাছে নাই, সফটওয়্যার ইনস্টল করতে জানেন না, সফটওয়্যারের বেসিক ক্লাসগুলো করেন নাই, আজকে হঠাৎ করে ওয়েব ব্যানার দেখতেছেন। তো এখানে জিনিসটা না বোঝারই কথা। তারপর আমি চেষ্টা করব যাতে ভিডিওটা দেখে আপনি কাজ করতে পারেন। তবে সফটওয়্যারটা সবারই থাকতে হবে, সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নেবেন। আর ইলাস্ট্রেটরে আসলে কাজ করা সোজা, বাট সিকোয়েন্সলি কাজ করতে হয়। এখন আজকে এই যে কাজগুলো দেখবো, এই কাজগুলো সাধারণত ইলাস্ট্রেটরের ক্লাসের 6 নাম্বার বা 7 নাম্বার ক্লাসে দেখানো হয়। এই জিনিসটা ইলাস্ট্রেটর ক্লাসের 6 নাম্বার বা 7 নাম্বারে দেখানো হয়, কিন্তু আজকে আপনারা দেখতেছেন। তো দ্যাটস ওয়াই আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি আগেই বলছি যে ওইভাবে আপনারা বুঝতে পারবেন না। ওকে, তারপরও যদি কেউ বুঝতে না পারেন, কোথাও বুঝতে না পারেন, আপনারা প্রশ্ন করবেন, আমি আনসার করব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি টুলবারের টুলসে। টুলবারের মধ্যে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে কয়েকটা টুলস আমাদের কাজে লাগবে। এক নম্বরে যে টুলসটা, তার নাম হচ্ছে সিলেকশন টুল। আমরা যখন মাউস নিয়ে একটা টুলসের উপরে গেলাম, সেই টুলটার নাম আসছে, সেটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুল আমাদের কাজে লাগবে। এরপর আমরা নিচের দিকে টুলবারের মধ্যে আরেকটা টুলে গেলাম, টুলটার নাম হচ্ছে রেক্ট অ্যাঙ্গেল টুল। এই টুলটার নাম রেক্ট অ্যাঙ্গেল টুল।
রেক্টেঙ্গেল টুল থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল মানে হচ্ছে একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, এরকম বিভিন্ন শেপ নেওয়া যায়। তো আমাদের দরকার এই মুহূর্তে একটা শেপ, এবং এই শেপের মধ্যে কালার দেওয়া যায়। এই যে এখানে কালার বক্স আছে, সেখান থেকে আমরা চাইলে কোনো কালার দিতে পারি। যেমন এই মুহূর্তে আমি কালার দিতে চাই লাইক নেভি ব্লু, তাহলে আমরা নেভি ব্লু কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে একটা বক্স নিচ্ছি, এখান থেকে একটা বক্স নিচ্ছি। তো বক্সটা নিয়ে আমরা একটা জাস্ট একটা শেপ নিলাম, জাস্ট একটা শেপ। তো দেখতে পাচ্ছি যে শেপটা একটু ছোট হয়ে গেছে, তখন শেপটাকে একটু বড় ছোট করার দরকার হতে পারে, সেজন্য সিলেকশন টুলে যেতে হবে। একটা শেপ যদি ছোট বড় হয়, তখন সিলেকশন টুলে যে সেটাকে বড় ছোট করা যায়। তো আমরা সেখান থেকে বড় ছোট করে এরকম ভাবে একটা শেপ নিলাম। ফার্স্টে আমরা একটা শেপ নিয়ে নিলাম। এরপর আসেন, এখানে বেশ কিছু শেপ দেখতে পাচ্ছি আমরা, বেশ কিছু ছোট ছোট শেপ আছে, এই শেপগুলো আমাদের নিতে হবে। তো এটা ছিল সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ হচ্ছে একটা জিনিসকে সিলেক্ট করে মুভ করা, সিলেক্ট করে ডিলিট করা, সিলেক্ট করে সাইডে ছোট বড় করা, এই ধরনের কাজ হচ্ছে সিলেকশন টুলের। সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে এই ধরনের কাজগুলো করে থাকি। এবার আমরা একটু অ্যাডভান্স টুলের নাম জানবো, সেটা হচ্ছে এর পাশে একটা টুলস যার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যার নাম ডিরেক্ট সিলেকশন টুল। এই টুল দিয়ে আমরা কোন একটা শেপকে বাঁকাতেরা করতে পারি। যেমন ধরেন একটা শেপ নিলাম, এবং এইখানে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সেই টুলের দ্বারা এই দুইটা বিন্দুকে আমরা সিলেক্ট করে এই শেপটাকে এরকম বাঁকা করে দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই কোন একটা বিন্দুকে নিয়ে শেপটাকে এরকম বাঁকা করে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দুকে নিয়ে সেটাকে বাঁকাতেরা করা, সেটাকে সোজা করা, সেটাকে ডিলিট করা, এই ধরনের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুল দুইটার মধ্যে পার্থক্য কি? সিলেকশন টুল সাধারণত আমরা সিলেক্ট করে মুভ করি, ডিলিট করি, সাইডে ছোট বড় করি, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা শেপকে, যেমন ধরেন এই মুহূর্তে আমি একটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ নিয়েছি, আমি কালার বোঝার জন্য আপনাদেরকে হলুদ কালার বা কমলা কালার করলাম। তো এই মুহূর্তে যে টুলস আমি যাচ্ছি, সেই টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে যে আমি যদি চাই কোনো একটা বিন্দু, অর্থাৎ এই কোণার এই বিন্দুটা, এটাকে আমরা নিয়ে মুভ করতে পারি। আমি যদি আবার এই কোণার এই বিন্দুটাকে সিলেক্ট করে এটাকে মুভ করি, সেটাও কিন্তু করা সম্ভব, সেটাকে নিয়ে কিন্তু অন্যদিকেও নেওয়া সম্ভব। এই টুলটার নাম কি? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? যখন যে বিন্দুকে ইচ্ছা সেই বিন্দুকে নিয়ে মুভ করা যায়, যেটা সিলেকশন টুল দিয়ে করা যায় না, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হয়। অর্থাৎ একটা বিন্দুতে সে ডিরেক্টলি অ্যাপ্লাই হয় এবং ডিরেক্টলি কোন একটা বিন্দুকে সে মুভ করে বা নাড়াচাড়া করে। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা একটু কথা বলি সবাই। আচ্ছা, আমি জানি আপনাদের কাছে সফটওয়্যার নাই, ক্লাস বুঝতে একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ক্লাস ভালোভাবে বুঝতে হলে অন্য কোনো করতে হবে, অন্য কোনো ব্যাচের সাথে ক্লাস করতে হবে। আর এটা আসলে আপনারা এই মুহূর্তে যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো অ্যাকচুয়ালি 6 নম্বর বা 7 নম্বর ক্লাসের কাজ। তো আপনাদের বুঝতে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তারপরে ভিডিও আছে সফটওয়্যার নিয়ে কাজ করে দেখতে পারেন আর কি। ওকে, আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা আমরা নিব। তো রেক্টেঙ্গেল আমরা এখানে একটা ওই পেজ বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলের মধ্যে বিভিন্ন কালার আছে, এই কালারগুলো আমরা ম্যাচ করার জন্য ম্যানেজ করার জন্য আমরা আই ড্রপার নামে একটা টুল ইউজ করি। এখানে টুলবারের মধ্যে আই ড্রপার নামে একটা টুল আছে। জাস্ট আই ড্রপার টুলের মধ্যে একটা ক্লিক করলে একটা ড্রপার আসে। বাচ্চাদেরকে দেখেন না, ড্রপ দেওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, তো এখানে হচ্ছে ড্রপার আছে একটা। এবং এই ড্রপার দিয়ে আমরা যেখানে ক্লিক করতেছি সেই রংটা দেখেন এর মধ্যে চলে আসতেছে। এখানে ক্লিক করে আচ্ছা, আমরা আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল, আমার পায়ে খোঁচা লেগে মাউথ পিসটা বন্ধ হয়ে গেছিল। ইউএসবি মাউথ পিস তো মানে পায়ে খোঁচা লেগে তারে নড়া লেগেছিল আর কি। আচ্ছা, ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা নতুন একটা শেপ নিলাম। এখন এই শেপটা আমি যে নিচ্ছি, আবারও রেক্টেঙ্গেল থেকে একটা শেপ নিচ্ছি।
তো আচ্ছা, এখানে যে একটা শেপ নিয়েছি, এই শেপটা বোঝা যাচ্ছে না, বলেন তো কেন বোঝা যায় না? এই শেপটা যে নিয়েছি আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন না, কারণ কি এই শেপটা কি আসলে হয়েছে কিনা। যেমন এই শেপটা যদি এর মধ্যে থাকে তাহলে তো আপনি একদমই বুঝতে পারবেন না যে এখানে কোনো শেপ আছে কিনা, কারণ দুইটা কালার সেম, দুইটা কালার যদি সেম থাকে তাহলে তো বুঝতে পারবেন না। যদি আপনার কালারটা আই ড্রপার দিয়ে আমি যদি অন্য একটা কালার দিই, তখন আপনি বুঝতেছেন যে না এটা এখানে একটা শেপ আছে, এবং যেহেতু কালার অন্যটা সেহেতু আপনি বুঝতে পারতেছেন যে না এখানে একটা শেপ আছে। ঠিক আছে, এবার এই যে একটা শেপ নিলাম, এই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এরকম সিলেক্ট করে এই বিন্দুটাকে আমরা একটু মুভ করে সামনের দিকে আগাই দিই, সামনের দিকে আমরা একটু এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে মুভ করে আগাই দিলাম। এবার এইরকম শেপ আমাদের কপি করতে হবে, এই শেপটাকে কপি করতে হবে। আমরা কপি করার শর্টকাট জানি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা জানি আমরা, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সবাই জানেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি? আচ্ছা, তাহলে এই যে একটা শেপ নিয়েছেন, এটাকে আমরা কপি করি। এটাকে কপি করব কিভাবে? এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম এবং কন্ট্রোল ভি দ্বারা এটা পেস্ট করলাম। এই যে এটা পেস্ট হয়েছে, এটা পেস্ট হয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু আগে যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কাজ করেছিলাম, সেই ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা এইটাকে সিলেক্ট করে, এই বিন্দুটাকে সিলেক্ট করে আমরা চাইলে এভাবে এদিকে নিয়ে যেতে পারি। এটা বুঝি নাই কে? একটু কথা বলেন। এটা বুঝেন নাই কে? একটু কথা বলি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি লাস্টের এই টপিকটা আমি আবারও দেখাচ্ছি। তো এখানে দুইটা শেপ নেওয়া হয়েছে। ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হচ্ছে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিলাম, এবং কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি কিন্তু আই ড্রপার টুল দ্বারা আমি কালারটা পিক করতে পারছি। আই ড্রপার টুলের মাধ্যমে আমি কালারটা চেঞ্জ করতে পারছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এই বিন্দু এবং এই বিন্দু, দুইটা বিন্দুকে আমি একসাথে সিলেক্ট করে আমি সাইডে জাস্ট চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিলাম। এবার এটাকে আমি কপি করব কি দিয়ে? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, তো এবার এটাকে জাস্ট মুভ করে আমরা এই জায়গায় রাখলাম। তো দেখলাম যে এটাকে মুভমেন্ট করতে হবে আবার সেই ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দু এবং এই বিন্দু, দুই বিন্দুকে সিলেক্ট করতে হবে। দুই বিন্দুকে সিলেক্ট করে আমরা এরকম মুভ করে এটাকে এই জায়গায় বসাই দিলাম। এই হচ্ছে আমাদের প্রথম কাজ, প্রাথমিক কাজ এতটুকুই। কিন্তু এতটুকুই। ঠিক আছে, আচ্ছা মজার মনে হইতেছে আব্দুল সত্তার ভাই, মজার মনে হলেও কিন্তু ফার্স্টে কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে বেসিক অনেক কিছু জানতে হয়, বেসিক কিছু জিনিস একদমই জানতে হয়, যেগুলো এই ক্লাসে আসলে 7 নাম্বার ক্লাসটা বা 6 নাম্বার ক্লাসটা যদি আজকে করেন হুট করে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে বেসিক কিছু জিনিস আগে থেকে জেনে আসতে হয়, এই আর কি। তো ওই জিনিসগুলো করার জন্য আপনাকে ওই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ওই সব ক্লাসগুলো করে আপনাকে জেনে আসতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এবার আমাদের এটা একটু আমাদের অ্যাঙ্গেলটাকে একটু বেশি করতে মন চাইতেছে, তখন আমরা এটাকে একসাথে ধরলাম, একসাথে সিলেক্ট করে আমরা এটাকে চাইলে এরকম অ্যাঙ্গেলটা ছোট বড় এরকম করে আমরা অ্যাঙ্গেলটাকে ছোট বড় করে দিতে পারি। ঠিক আছে, সিলেকশনের জন্য শিফট চাপ দিয়ে রাখতে হবে না, সিলেকশন মুভ করার জন্য যখন মুভ করতেছি তখন আমাকে শিফট ধরতে হবে না। শিফট ধরতে হবে কখন জানেন? যখন এখানে কিন্তু একটা 4টা বিন্দু আছে, এখানে 4টা বিন্দু আছে, আশরাফুল ইসলাম, এখানে 4টা বিন্দু আছে। এখানে এই বিন্দু এবং এই বিন্দু, দুই বিন্দুকে যদি একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট ধরতে হতে পারে। এইটাকে শিফট ধরে এইটা, এভাবে আমরা দুইটা বিন্দুকে ধরতে হলে শিফট ধরি। যেমন ধরেন আমরা যখন আমাদের ডেস্কটপের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, আমরা যখন এইটা কন্ট্রোল ধরে এইটা, কন্ট্রোল ধরে এটা, কন্ট্রোল ধরে আমরা এরকম একাধিক ইমেজ বা একাধিক জিনিসগুলো, একাধিক ফাইলগুলো আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করি। তো এখানে শিফট ধরতে হয়। ইলাস্ট্রেটরের মধ্যে এরকম যদি একাধিক কোনো বিন্দুকে আমরা সিলেক্ট করতে চাই তখন আমাদের শিফট ধরতে হয়। ক্লিয়ার? শিফট কেন ধরবো? ক্লিয়ার? দুই বিন্দু সিলেক্ট করব কিভাবে? দুই বিন্দু সিলেক্ট করার জন্য শিফট ধরতে হয়। আরেক ভাবেও করা যায়, ধরেন এই মুহূর্তে এইখানে একটা শেপ আছে, এবং আমি যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলে যে বাইরে থেকে এই দুই বিন্দু যদি এর মধ্যে সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র এই দুই বিন্দু সিলেক্ট হয়। ঠিক আছে,
আমি যদি বাইরে থেকে এই দুই বিন্দু এভাবে সিলেক্ট করি, তখন এই দুই বিন্দুই সিলেক্ট হয়। এরকম ভাবেও করা যায়, আবার শিফট ধরে এই বিন্দু, শিফট ধরে এই বিন্দু, তখন এইভাবেও এই বিন্দুটা সিলেক্ট হয়। এই হচ্ছে শিফট ধরা, বা কেন ধরবো সেটা আমি বললাম। যখন আমাদের এরকম হয় না, তখন আমরা এইভাবে শিফট ধরে কাজ করি। যখন ধরেন এখানে একাধিক শেপ আছে, তখন আমরা শিফট ধরে কাজ করি, এটাকে আর শিফট ধরে এটাকে, এভাবে। বলেন, কারো কোনো প্রশ্ন? বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে প্রশ্ন করে ফেলেন। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে প্রশ্ন করে ফেলেন। আর যদি কেউ কথা বলতে চান, মাউথপিস অন করে কথা বলেন। আচ্ছা, এবার আমরা এইটাকে যে বানাইছি, এখন এটাকে আমরা চাইলে কিন্তু কপি করতে পারি। একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করলাম, এবং আমরা চাইলে এটাকে ঘুরাই দিতে পারি। এই সাইড থেকে আমরা জাস্ট ঘুরাই দিলাম। এই ঘুরাই দেওয়ার সময় আমাদের একটু শিফট ধরতে হয়। এই যে ঘুরাই দিলাম, এই ঘোরানোর সময় আমাদের একটু শিফট ধরতে হয়, কারণ হচ্ছে শিফট দিলে এটা 100% 180 ডিগ্রিতে ঘুরে বা 90 ডিগ্রিতে ঘুরে। এটা আমরা এভাবে ঘুরাই দিতে পারি, এটা আমরা এভাবে ঘুরাই দিতে পারি। তো কিভাবে ঘোরাই? আমরা ফার্স্টে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আমরা চাইলে এইটাকে জাস্ট সিলেকশন টুল দ্বারা এই সাইডে যদি আমরা আসি, দেখেন একটা তীর আসে। এই মুহূর্তে আমার মাউস একটা তীর হয়েছে, একটা দেখছেন আপনারা দুই দিকে তীর দেখা যায়। জাস্ট এই কোণার দিকে আসলে এরকম তীর পাওয়া যায়, কোণার দিকে আসলে তীর পাওয়া যায়, এবং সেটা দ্বারা এরকম ঘুরে দেওয়া যায়। কিন্তু শিফট ধরতে হবে, শিফট ধরলে আপনি 100% 180 ডিগ্রি পাবেন। 180 ডিগ্রি বা 360 ডিগ্রি বা 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে ডিগ্রি হিসেবে পাবেন আর কি। এবং এটাকে এক জায়গায় বসাই দিলেন। আর ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপগুলোকে আমি মুভমেন্ট করতে পারি, আগে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে। আসলে অনেক কিছু স্কিপ করতে হইতেছে বা অনেক কিছু অন্যভাবে শিখাইতে হচ্ছে, কারণ হচ্ছে আপনার এই জিনিসটা, এটা শেখার জন্য যেসব টুলস ইউজ করতে হয়, সেই টুলস গুলো আমি ইউজ করতে পারছি না। আমাকে যদি এই কাজটা করতে বলেন, আমি কাজটা শেষ করে আপনাদেরকে জাস্ট এই বেসিক যেভাবে দেখাইতেছি, এইভাবে দেখানো শেষ করে আমি ঝটপট করে দেখাই দিব যে এই কাজটা আমরা প্রফেশনাল ভাবে কিভাবে কাজ করি। এরকম কাজ আমরা প্রফেশনাল ভাবে কিভাবে কাজ করি সেটা আমি একটু পরে দেখাই দিব। কিন্তু আসলে এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, কারণ আপনারা একদমই নতুন এবং অনেক কিছুই বুঝবেন না। যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে করার চেষ্টা করছি আর কি। জাস্ট আমরা এরকম একটা শেপ বানাইছি। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু অ্যাডভান্স হব। এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু অ্যাডভান্স হব। আচ্ছা, এবার আমরা একটা ছবি নিচ্ছি। এবার আমরা একটা ছবি নিব। তো ধরেন কার ছবি নেওয়া যায়? আপনারা কোন দলের সাপোর্টার? মেসি নাকি নেইমার? কোন দলের সাপোর্টার আপনারা? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? দেখি যে দলের মানুষজন বেশি হবে সেই দলের ইমেজ নিব আর কি। মেসি, একজন বলেছেন মেসি, একজনই বলেছেন মেসি। কই, মেসি নাকি ব্রাজিল মানে আর্জেন্টিনা? মেসি নাকি নেইমার? এস জে রুইস, ওকে। মেসি। এই কি ব্যাপার, সবাই কি মেসি সাপোর্টার নাকি একজনই বলতেছেন বারবার আর্জেন্টিনা? ইসলামিক পিক নিতে পারি, ফাইন ফাইন, ইসলামিক পিক নিতে পারি। আচ্ছা, যেহেতু আজকে একজন ভাই ইসলামিক পিক নিতে বলেছেন, সেহেতু আজকে ইসলামিক পিক নিব, কারণ সবসময় মেসি আর নেইমারের ছবি নেই সাধারণত। তো আজকে হচ্ছে ইসলামিক কোন একটা পিকচার নেই। আমরা একটা ইমেজ সার্চ করছি। তো আমরা গুগলে যে একটা ইমেজ সার্চ করছি, তো আমাদের একটা ইমেজ লাগবে এখন। তো আমরা যে কোনো একটা ইমেজ, আমাদের এখান থেকে যে ইমেজটা ভালো হবে, যে ইমেজটা দেখতে ভালো, যে ইমেজটা কোয়ালিটিফুল, এরকম একটা ইমেজ আমাদের দরকার। তো আমরা কোন একটা ইমেজ একটু ভালোভাবে দেখতে হবে যে কোন ইমেজটা নিলে এখানে ভালো হয় বা কোন ইমেজটা ভালোভাবে আসবে। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আস্তে আস্তে কাজ করতে করতে আমরা এটা বুঝে যাবো যে কোন ইমেজটা আমাদের ভালো দেখায়, বা বড় ইমেজ, কোয়ালিটি ভালো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাবো। তো এখানে অনেক ইমেজ আছে, দেখি কোন ইমেজটা নেওয়া যায়। ধরেন এই ইমেজটা আমি নিতে চাই, সাপোজ আমি এই ইমেজটা নিতে চাই। তো এই ইমেজটা আমরা এখান থেকে সেভ করছি, মাউসের রাইট ক্লিক করে আমরা সেভ করছি। তো সেভ করার পর এই ইমেজটা আমরা ডেস্কটপে, এই ইমেজটা আমরা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। একটা ইমেজ আমি সেভ করেছি, সেভ করার পর ওই ইমেজটা আমরা ডেস্কটপের মধ্যে নিয়ে চলে আসবো। ঠিক আছে, ডেস্কটপের মধ্যে আমরা নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এই ছবিটাকে আমাদেরকে এর মধ্যে বসাইতে হবে, এই ছবিটাকে এর মধ্যে বসাতে হবে। তো দেখতেইছেন যে ছবিটা অনেক বড়, তখন ছবিটাকে ছোট করতে হবে। শিফট ধরে ছবিটা আমরা ছোট করতেছি, শিফট ধরে। এখানে শিফট ধরতে হবে কেন জানেন? আমি যদি শিফট না ধরে টানাটানি করি, তখন আমাদের একটা ছবি বা ইমেজ নষ্ট হয়ে যাবে। দেখেন কাবা ঘরের সাইজটা নষ্ট হয়ে গেছে, শিফট নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের কাজ করা যাবে না, আমরা শিফট ধরবো, শিফট।
যে কোনো একটা ইমেজকে ছোট বড় করার সময় আমাদেরকে শিফট ধরে টানা বড় মানে টানতে হবে বা বড় করতে হবে। তো এর দ্বারা ওই ছবিগুলো ঠিকঠাক থাকে, ছবির মেজারমেন্টটা ঠিকঠাক থাকে। এটা কি বুঝতে পারছি? শিফট ধরে আমরা এই ছবিটা নিলাম, মানে ছোট করলাম। এবার আসেন এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা যদি দেখতেই তো পারতেছেন ছবিটা অনেক বড়, অনেক বড় এক্সট্রা অংশ আছে। সেই ক্ষেত্রে আমাদের কোন একটা শেপের মধ্যে ছবিটা আনতে হবে, কোন একটা শেপের মধ্যে ছবিটা আনতে হবে। যেমন ধরেন আমি একটা গোল শেপ নিলাম এবং সেই শেপের মধ্যে আমি ছবিটাকে ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? আমি একটা গোল একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তের মধ্যে একটা ছবিকে ইনক্লুড করে দিয়েছি। বা ধরেন আমরা আরেকভাবে কাজ করি, এটাকে বলে ক্লিপিং মাস্ক, এটাকে বলে ক্লিপিং মাস্ক। তো এখানে কি করতে হবে, একটা শেপ নিতে হবে, এখানে একটা শেপ নিতে হবে। তো আমরা একটা রেক্টেঙ্গেল টুলে যাই, রেক্টেঙ্গেল টুলে যাই, আমরা একটা শেপ নিলাম, আমরা একটা শেপ নিলাম এবং সেই শেপের মধ্যে কোন একটা কালার দিলাম। এবার এই শেপটাকে এই মাঝখানে যেহেতু আমাদের বসাইতে হবে, সেহেতু আমরা মাঝখানে এরকম করে মাঝখানে আমরা বসাবো। আমরা মাঝখানে এখানে বসিয়ে আগে আমরা মেজারমেন্টটা ঠিক করে নিই যে আমরা কোন জায়গাটা এরকম ছবিটা বসাতে চাই। সেই জায়গাতে আমরা এরকম ছবিটা মেজারমেন্ট করে আমরা ছবিটা বসাইলাম, মানে শেপটা বসালাম। বসানোর পর আমাদের কিছু কাজ কিন্তু এখানে বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আসলে আপনারা যেহেতু নতুন, আমি অনেক কাজ মানে কোন দিক দিয়ে করলে কোনটা করলে আপনারা বুঝতে পারবেন সেইভাবে চিন্তা করতে করতে আসলে শেষ। আচ্ছা, এখানে আমরা আবার রেক্টেঙ্গেল ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা একটু শেপটাকে ছোট বড় করতেছি, দেখতেই পারতেছেন। এই কাজটা আপনারা তো মাত্র দেখলেন যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি। সেটা হচ্ছে একাধিক শেপকে একসাথে সিলেক্ট করে সেগুলোকে মুভমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে। তো মুভমেন্ট করে আমরা এই সাইজটাকে ঠিকঠাক করছি আর কি। এই সাইজটা একটু একটু ভেতরের দিকে আসবে, এগুলো ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা করা হচ্ছে। শেপটাকে জাস্ট শেপের সাইডে সমানভাবে এই গ্যাপটা রাখার জন্য একটা শেপ নিয়েছি আমরা স্কয়ার, সেই স্কয়ার শেপের চারপাশে সমান একটা ডিসটেন্স রাখার জন্য এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কাজটা করছি। ওকে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই একটু জানাই। ফাইল থেকে ছবি কিভাবে নিতে হয় অল্প একটু অল্প একটু বুঝলাম। আচ্ছা, আমি দেখাবো, আবার দেখাবো। এই সবাই নিজের ক্যামেরাগুলো অফ রাখবেন, নিজেদের ক্যামেরাগুলো অফ রাখবেন। আচ্ছা, ফাইল থেকে ছবি কিভাবে নিতে হয় আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট এই শেপগুলোকে টানা হেঁচড়া করে আমরা শেপের সাইডে বর্ডারগুলো একটু ঠিকঠাক মতো রাখতে চাচ্ছি, এই আর কি। এখন এই যে যে ইমেজটা, এই ইমেজটা আমরা এই শেপের মধ্যে ইনক্লুড করতে চাই। এই ইমেজটা এই শেপের মধ্যে আমরা ইনক্লুড করতে চাই। সেক্ষেত্রে আমাদের একটু ছবির সাথে মানে ম্যানেজমেন্ট করে নিতে হবে, বড় ছোট ঠিকঠাক করে নিতে হবে। এবং তারপর এই শেপ এবং এই ছবি, শেপ এবং ছবি, এখানে সিলেক্টেড কটা? শেপ আর ছবি নাকি একাধিক? এখানে কয়টা জিনিস সিলেক্টেড? একটা, দুইটা নাকি তিনটা বলেন তো? আচ্ছা, এখানে আমাদের দুইটা, জাস্ট শেপ এন্ড পিক। তো শেপ আর পিক যখন আমাদের দুইটা, জাস্ট দুইটা, অন্য কিছু না। আমি মিউট করেছিলাম। তো দুইটার বেশি কিন্তু যদি আমরা সিলেক্ট করি তাহলে হবে না। জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই মেক ক্লিপিং মাস্ক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়, অর্থাৎ ওই শেপের মধ্যে ইমেজটা ইনক্লুড হয়ে যায়। আমরা একটু আবার দেখি, এখানে সিলেক্ট কয়টা? দুইটা, জাস্ট শেপ এবং ছবি। এমনকি শেপটা সামনে থাকতে হবে। শেপটা কোথায় আছে, উপরে নাকি নিচে? এই শেপটা কি ছবির উপরে আছে নাকি ছবির নিচে আছে? ছবির উপরে। ছবির উপরে শেপটাকে রেখে জাস্ট শেপ এবং ছবিকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায় এবং তারপর এটাকে আমরা নিয়ে ওই জায়গাটা রেখে দিতে পারি। এই হলো মোটামুটি আমাদের কাজ। বুঝতে পারছি? তো এরপরে যে বাকি শেপগুলো আছে সেই শেপগুলো মেক করতে হবে, কিছু শেপ ছোট বড় করতে হবে, কিছু শেপ মেক করতে হবে, আর এখানে কিছু লিখতে হবে। হ্যাঁ, শিফট দিয়ে করতে পারি বা বাইরে দিয়ে সিলেক্ট করতে পারি। আমরা যদি দুটো একসাথে সিলেক্ট করতে চাই সেটাকে শিফট ধরে করতে পারি, আবার বাইরে থেকেও করতে পারি। বুঝি নাই কে কথা বলি, বুঝি নাই কে কথা বলি। ধরেন ধরেন এই যে শেপটা, এই শেপটার মধ্যে এই যে শেপটা গোল বৃত্ত, এই বৃত্তের মধ্যে নিতে চান, তাহলে বৃত্ত থাকতে হবে কোথায়? উপরে। বৃত্ত কোথায় থাকতে হবে? উপরে, ছবির উপরে। ছবির নিচে থাকলে কিন্তু হবে না, উপরে থাকতে হবে। এবং এই দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এখন এই সিলেক্টটা বাইরে থেকে টান দিয়েও করতে পারেন, আবার এটা শিফট ধরে এইটা এরকম ভাবেও করতে পারেন, শিফট ধরেও করতে পারেন। মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়।
ঠিক আছে, এই হলো মোটামুটি আমরা একটা ক্লিপিং মাস্ক করলাম, একটা ওয়েব ব্যানার, একটা থিম দাঁড় করলাম, এরপরে কিছু লেখালেখি, কিছু এক্সট্রা কাজ। মূল জিনিস এখানেই, মূল জিনিস এখানে। এরপরে কিছু শেপ টেপ মেকিং করতে হবে। এই পর্যন্ত বুঝি নাই কে? এই পর্যন্ত বুঝেন নাই কে? একটু কথা বলেন। ইনভার্স করার পরে কি ভিতরের ছবিটা নাড়ানো সম্ভব? হ্যাঁ, ক্লিপিং মাস্ক করার পর ভেতরের ছবি নাড়ানো সম্ভব কিনা? সম্ভব। সেই ক্ষেত্রে আইসোলেটেড পাথে যে করতে হয়। আমার তো ক্লিপিং মাস্ক করা হয়ে গেছে, এখন আপনি চাইতেছেন বামে বা ডানে একটু পিকচারটা মুভমেন্ট করতে, তখন আপনাকে যে জিনিসটা করতে হয়, এটার মধ্যে ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করলে আইসোলেটেড পাথে চলে যায় এবং তখন মুভমেন্ট করতে পারেন। আমরা বুঝতে পারছি কিভাবে আমি মাউথপিস আবার অফ করেছিলাম। হ্যাঁ বলেন বলেন, কারো কোনো প্রশ্ন? জাস্ট ডাবল ক্লিক করে এগুলো, এটাকে মুভ করা যায়, এটাকে বলে আইসোলেটেড পাথ। আইসোলেটেড পাথ করে এটা করা যায়। আচ্ছা, এই হচ্ছে বেসিক বেসিক জিনিসপত্র। এরপর হচ্ছে আমাদের জাস্ট লেখালেখি করতে হবে, কিছু শেপ করতে হবে। ঠিক আছে, আমরা আর কিছু করব না আজকে, আমরা আর কিছু করব না। অলমোস্ট এখন 10টা বেজে গেছে। আমরা আর কিছু করব না এখন। আমি নতুন কোনো টপিক দেখি আপনাদেরকে জাস্ট আজকের জন্য ছুটি দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, ঝটপট করে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আর আপনারা যারা নতুন, সবাই তো এখানে দেখতে পাচ্ছি নতুন। নাম্বারটা কি দেওয়া যাবে এখানে? আমি ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি। ফেসবুকে জাস্ট আপনারা মেসেজ পাঠাতে পারেন, যে কোনো প্রয়োজনে ফেসবুকে মেসেজ পাঠাতে পারবেন। আর আমাদের এই ব্যাচগুলো সাধারণত প্রতি মাসে একটা করে ব্যাচ শুরু হয়। তো প্রতি মাসে একটা থেকে দুইটা, কোনো কোনো মাসে দুইটাও শুরু হয়। তো এই ব্যাচগুলোই আপনারা পুরো ডিসেম্বর মাসটা ফ্রি ক্লাস করতে পারছেন, অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনারা আমাদের যে ব্যাচ, সেই ব্যাচে যেতে পারবেন, বা জানুয়ারি মাসে আমাদের একটা ব্যাচ শুরু হবে। আব্দুল সত্তার ভাই, আপনি নাম্বার দিয়েছেন কেন? আচ্ছা, ওকে ফাইন, আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারোর দরকার হলে কথা বলতে পারেন। ওকে। আচ্ছা, আর আপনারা যারা আমাদের ফেসবুকে অ্যাড নাই, আমাদের গ্রুপে অ্যাড নাই, গ্রুপে অ্যাড হয়ে নেবেন। গ্রুপে যারা অ্যাড নাই, অ্যাড হয়ে নেবেন। আমি এই মুহূর্তে জাস্ট ফেসবুকে যে আপনাদেরকে আমার আইডি লিংকটা দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে প্রশ্ন করে ফেলেন। আর আগামীকালও আপনাদের হ্যাঁ ভাই, আমি জাকারিয়া ভাই। আর আগামীকালও আপনাদের ক্লাস হবে। আগামীকাল আপনারা ক্লাস করবেন কয়টা বাজে? রাত 9টা। আগামীকাল রাত 9টা থেকে 9:30 পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন। আমাদের ক্লাসগুলো কি ভাই আপনিই তো নেবেন না? হ্যাঁ, আপনাদের ক্লাসগুলো আমিই নিব। এটা আমার ব্যাচ। এই মুহূর্তে যে ব্যাচগুলো, আমার আন্ডারে যে ব্যাচগুলো, সেই ব্যাচগুলো আমিই নিই। ওকে, কারো কোনো প্রশ্ন? না, এই লিংকে ক্লাস হবে না। আমাদের প্রতিদিন ক্লাস লিংক চেঞ্জ হয়, প্রতিদিন ক্লাস লিংক চেঞ্জ হয়। ঠিক আছে, প্রতিদিন প্রতিটা ক্লাসের ক্লাস লিংক চেঞ্জ হয়। আপনারা কি আজকে আর কিছু দেখতে চান, নাকি ছুটি দিয়ে দিব 10টা বাজে? জি ভাই, ছুটি দিয়ে দেন। ওকে, আরো কিছু দেখবেন? কি দেখবেন দেখি? ছুটি, ওকে ছুটি। আচ্ছা, আমি আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দিয়ে দিয়েছি এখানে। ফেসবুকে মেসেজ দিলে আনসার পাবেন। ওকে ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আপনারা আগামীকাল একটা ফ্রি ক্লাস পাবেন, যেটা 9টা থেকে শুরু হবে। এবং আগামীকাল আমাদের আরেকটা ব্যাচের সাথে ক্লাস হবে। আপনারা চাইলে সেই ক্লাসটাও করতে পারবেন 9:30টার পর থেকে। ঠিক আছে, ওকে। আর আপনারা জাস্ট যাদের সফটওয়্যার নাই, সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। সফটওয়্যারের লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা গ্রুপে অ্যাড নাই এরকম কে কে আছেন? মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই এরকম কে কে আছেন? আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই এরকম কে কে আছেন? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে যারা যারা অ্যাড নাই, আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিয়েছি। জাস্ট আমাকে একটা ইনবক্সে নক দেন যে গ্রুপে অ্যাড করে দেন, আমি অ্যাড করে দিব। আমাদের ক্লাস যারা যারা গ্রুপে অ্যাড নাই, হ্যাঁ আপু বলেন। যারা অ্যাডমিশন নেবে তাদের ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? জানুয়ারি বা 10 তারিখের মধ্যে, 10 তারিখ বা 15 তারিখ এরকম হতে পারে, ম্যাক্সিমাম 15 তারিখ।
ঠিক আছে? তো আপনারা এই পুরো ডিসেম্বর মাসটা ফ্রি ক্লাস করতে পারবেন, আর ডিসেম্বর মাসের পরেই জানতে পারবো যে জানুয়ারি মাসের ব্যাচটা কত তারিখে আমাদের আসবে। পিসিতে আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না, যার কাছে যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন। পিসিতে আলাদা কম্পিউটার মানে গ্রাফিক্স কার্ড বা কোনো কিছু দরকার নেই, যার কাছে যা আছে সেই কম্পিউটারেই কাজ করতে পারবে। আচ্ছা, আর যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা আমাকে নক দিবেন, আমি লিংক দিয়েছি, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আর যারা সফটওয়্যার ডাউনলোড করেছেন এরকম কেউ আছেন? সফটওয়্যার ডাউনলোড করেছেন এরকম কেউ আছেন? জি ভাই। আমি দুটো সফটওয়্যার দিয়েছি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আচ্ছা, তাহলে সফটওয়্যারটা ডাউনলোড করে নিবেন। আজকে আমরা কালকে ইনস্টল করে দেখাই দিব, কালকে রাত 9টায় আমরা সফটওয়্যার ইনস্টল করে ফেলবো, এবং ইনস্টল করতে মাত্র 5 মিনিট সময় লাগে। আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেন, গ্রুপে সফটওয়্যারের লিংক দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও দিয়ে দিচ্ছি। জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নেন, ডাউনলোড করার পর আমরা আগামীকাল রাত 9টায় ইনস্টল করব। ওকে, আগামীকাল রাত 9টায় আমরা সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো। ওকে গাইস, আর কারো কোনো প্রশ্ন বা কিছু বলার আছে? আমরা ক্লাস শেষ করব। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আমি নিউ কম্পিউটার নিব 1-2 দিনের মধ্যে। কতর মধ্যে নিব? র্যাম কত জেনারেশন? র্যাম তো র্যাম আচ্ছা ঠিক আছে, আছে কত? আচ্ছা, এখানে আপনার বাজেট কত তার উপর ডিপেন্ড করছে, যে আপনার বাজেট কত টাকা তার উপর ডিপেন্ড করবে যে কোন কম্পিউটারটা নেবেন। ঠিক আছে, তো কোর i3 নেবেন নিম্নে, আর হার্ড ডিস্ক না নিয়ে এসএসডি নেবেন। তাইলে হবে। র্যাম নেবেন 17-18 হাজার, সেক্ষেত্রে কোর i3 4GB র্যাম, আর হচ্ছে এসএসডি নেবেন, হার্ড ডিস্ক না নিয়ে এসএসডি নেবেন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আপনাদের আগামীকাল ক্লাস হবে রাত 9টা বাজে, আর সফটওয়্যার সবাই ডাউনলোড করে নেবেন। জি, ক্লাস লিংক এন্ড করছি। ক্লাস ভিডিও 1 ঘন্টার মধ্যে ইউটিউবে পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, যারা যারা আমাকে ইনবক্স করেছেন আমি অ্যাড করে দিব। সবাইকে ধন্যবাদ।